আমি আপনার কোনো কথাই শুনব না মহারাজ। বিয়ে যদি করতেই হয়, আমি শুধু পলকমালাকেই বিয়ে করব। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি কান দিয়ে আগুন বের হবে। আমার ছেলে হয়ে কিনা শেষ পর্যন্ত একটা সাধারণ মেয়ের কন্যাকে বিয়ে করবে? রাজকন্যার কি অভাব পড়েছে নাকি? কত রাজ্যের রাজকন্যারা আমার রাজ্যের পুত্রবধূ হওয়ার জন্য অপেক্ষা করছে। সেনাপতি আর মন্ত্রীর কন্যারাও তো যথেষ্ট সুন্দরী। তারপরেও এ কেমন পছন্দ আমার ছেলের? লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কেন মাথা কাটা যাবে মহারাজ? আপনি পলকমালার সাথে কথা বলেই দেখুন একবার। ও কোনো অংশেই কম নয়। প্রয়োজনে আমার শিক্ষক সূর্যচন্দ্রের সাথে কথা বলুন। তিনি জানাবেন পলকমালা প্রতিটি বিষয়ে কতটা পারদর্শী। শিক্ষকের কথা ফেলার অধিকার আমাদের কারও নেই। শিক্ষক যেহেতু বলেছেন, নিশ্চয়ই কোনো কারণ আছে। তাই আপনি আবুলের শিক্ষকের সাথে কথা বলুন। রানীর কথা ফেলার সাধ্য রাজার নেই, কারণ রানী জানেন রাজা বড় বড় রাজ্য জয় করতে পারলেও মাকড়সার ভীতি থেকে নিজেকে মুক্ত করতে পারেননি। তাই যখনই রাজা রানীর অবাধ্য হন, রানী মাকড়সা এনে রাজার গায়ে ছেড়ে দেন। বাধ্য হয়েই রাজা বললেন, ঠিক আছে, তবে ডাকা হোক শিক্ষক মশাইকে। আমিও শুনি এমন কি গুণ আছে সেই সাধারণ মেয়ের। রাজার আদেশ শুনে ছুটে এলেন আবুলের শিক্ষক সূর্যচন্দ্র। বলুন মহারাজ, আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? আমাকে কেন ডাকলেন হঠাৎ? সূর্যচন্দ্র, আমাকে আপনি বলুন তো, আমার ছেলের এই মতিভ্রল কেন হল? কেন সে পৃথিবীর সমস্ত যোগ্য কন্যাদের বাদ দিয়ে একজন সাধারণ মেয়ের কন্যাকে বিয়ে করতে চাইছে? এই মেয়ে নিশ্চয়ই কোনো জাদু জানে, আর সেই জাদু দিয়েই সে আমার ছেলেকে বশীভূত করেছে। মহারাজ, মেয়েটি সুন্দরী, সাহসিনী, বুদ্ধিমতী এবং বিদুষী। গান জানে, কাব্যকলায় সুনিপুণা, ছবিও আঁকে, আর সবচেয়ে ভালো পারে সে যুদ্ধবিদ্যা। তীর ধনুক চালাতে পারে, ঘোড়া ছুটিয়েও চলতে জানে। সে কি? কে শেখালো তাকে এত কিছু? মহারাজ, আমি নিজেই শিখিয়েছি। আপনি রাজগুরু, আপনি কেন একজন সাধারণ মেয়ের কন্যাকে শিক্ষা দেবেন? কারণ ওই মেয়ে একদিন ওর মায়ের সাথে আমার বাড়িতে এসেছিল। আচ্ছা গুরু, একটা প্রশ্ন করি। প্রদীপে ফুঁ দিলে আগুন নিভে যায়, আর চুলায় ফুঁ দিলে আগুন জ্বলে কেন? আমি সেদিনই বুঝে গিয়েছিলাম এই মেয়েটি অনেক মেধাবী। এই মেয়ের মেধা বিকাশ হওয়া প্রয়োজন, এবং শেষ পর্যন্ত আমার ধারণাই ঠিক হয়েছে। বর্তমানে আমার শিষ্যদের মধ্যে পলকমালাই শ্রেষ্ঠ। সবকিছু শোনার পর রাজা গম্ভীর হয়ে গেলেন। সেই সময় রানী বলে উঠলেন, মহারাজ, আপনার এখনই ওই মেয়ের সম্পর্কে সব খবর নেওয়া উচিত, আর আমি চাই এ কাজ আপনি নিজেই করুন, ছদ্মবেশ ধারণ করে। রানীর কথা ফেলার সাধ্য যেহেতু রাজার নেই, তাই তিনি ছদ্মবেশ ধারণ করে বনের ধারে গেলেন, যেখানে পলকমালা তার মাকে নিয়ে থাকত। পথেই একটা ঝর্ণা, সেই ঝর্ণা থেকে কলসিতে জল তুলছে এক সুন্দরী তরুণী। কন্যা, কে তুমি? আমার নাম পলকমালা। আমার বাবা নেই, মা আছেন। আমরা ওই বনের ধারে থাকি। মহাশয়, আপনাকে দেখে তো অচেনা লাগছে। জি, আমি পাশের রাজ্য থেকে এসেছি। পাশের রাজ্য থেকে এসেছেন? আমাদের রাজ্যে আপনাকে স্বাগত জানাই। আমাদের মহারাজের জয় আশা করি আপনিও কামনা করবেন। তোমাদের মহারাজের জয় হোক। তোমাদের রাজা কেমন মানুষ? তার হৃদয় মায়ের মতো, বুদ্ধি সূর্যের মতো, বীরত্ব পাহাড়ের মতো, কীর্তি সমুদ্রের মতো, গৌরব আকাশের মতো। তিনি বিদ্বানকে সম্মান করেন। আপনি পথশ্রমে ক্লান্ত বোধ হয়। আপনি দয়া করে আমাদের ছোট কুটিরে চলুন। গরিবের বাড়িতে একবেলা কিছু খাবেন, একটুখানি জিরিয়ে নিয়ে তারপর আপনি আপনার গন্তব্যের দিকে ফিরতে পারবেন। রাজা গেলেন তাদের বাড়িতে। উঠোনে গাছের ছায়ার বসলেন। পলকমালার মা এলেন মলিন বেশে, ঘোমটায় মুখ ঢেকে। আপনি ভিন রাজ্য থেকে এসেছেন, গরিবের বাড়িতে পা রেখেছেন, আমরা ধন্য। আমি একটু গরু দোহাইয়ে দুধ নিয়ে আসি, একটুখানি দুধ পান করে তারপর যাবেন। ঠিক আছে। মা পলক, অতিথি কি শুধু দুধ দিলে কি হয়? জঙ্গল থেকে কিছু টাটকা ফল পেড়ে নিয়ে আয় তো। পলকমালা গেল জঙ্গলে। ফিরে এলো দুজন ডাকাতের মতো লোক বেঁধে নিয়ে। এ কি, এদের কেন এনেছ? এই দুজন লোক বাগানে লুকিয়ে কথা বলছিল। তারা আপনাকে হত্যা করতে চায় শুনে আমি ওদের দুজনকে ধরেছি, এবং এও বুঝে গেছি আপনি আমাদের সম্মানীয় রাজা। পলকমালা, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ।
তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। ঘোড়ায় চড়ে রাজকুমার আবুল ছুটে আসে। পলকমালা বলো, আমি আবুলকে স্বামী হিসাবে পেতে চাই। আবুলের এই কথা শুনে রাজা হেসে উঠলেন। এরপর ধুমধাম করে রাজকুমার আবুলের সাথে পলকমালার বিয়ে হল। কেটে গেল 2 বছর। পলকমালা ও আবুলের ঘরে জন্ম নিল ফুটফুটে এক পুত্র। নাম রাখা হল নাড়ু। আমি বাণিজ্যে যেতে চাই। আমার বাচ্চাটা ছোট, তা না হলে আমিও তোমার সঙ্গে যেতাম বাণিজ্যে। সাবধানে যেও। রাজপুত্র বেরিয়ে পড়ল সমুদ্রপথে। সমুদ্রপথে ভেসে ভেসে তারা যাচ্ছে ভাটির দেশে। এক অচেনা রাজ্যে পৌঁছাল তারা। সেখানে সোনার গাছে হীরার ফল। নৌকা ভেড়াও, এখানেই বাণিজ্য করতে হবে। আমরা মশলার বিনিময়ে নেব সোনা, মসলিনের বিনিময়ে নেব হীরা। রাজকুমার নামল অচেনা দেশে। কিছুদূর যেতেই দেখল এক বিশাল মাঠ। মাঠ পেরিয়ে চলল তারা। দেখা গেল এক সুন্দর রাজবাড়ি। সেখানে গেলে কতগুলো সুন্দর মেয়ে তাদের অভ্যর্থনা করে ভেতরে নিয়ে গেল। তারপর এলো এই রাজবাড়ির রানী। আবুল কুমার, তোমার রূপে আমি মুগ্ধ, আমাকে বিয়ে করো। তা সম্ভব নয়, আমি বিবাহিত। আজ পর্যন্ত কেউ আমার কথার বিরোধিতা করেনি। তুমি প্রথম এটা করলে। আমি তোমাকে 3 বার বলবো। 3 বারই যদি তুমি না বলো, তাহলে আমি তোমাকে এই বিছানায় চিরকালের জন্য ঘুম পাড়িয়ে রাখতে বাধ্য হব। রাজকুমার আবুল 3 বারই রানীর প্রস্তাব ফিরিয়ে দিল। আসলে এই রানী ছিল একটা ডাইনি। সে রেগে গিয়ে মন্ত্র বলে রাজকুমারকে ঘুমে অচেতন করে রাখল এক পালঙ্কের ওপর, আর রাজকুমারের সব সৈন্যকে পাথরের মূর্তি বানিয়ে রাখল উঠোন জুড়ে।